ওয়ান নাইট ওয়ান মন্ডল মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বলেছেন করার জন্য। তার উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজ করছেন সেই কাজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনারা কতটুকু পেয়েছেন তার সুফল এবং আপনাদের আবেগ, অনুভূতি, আনন্দ, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেগুলি আপনাদের কাছে শোনা এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে গিয়ে আপনাদের কথাগুলি আমাদেরকে বলা। আমি যখন এমপি হয়েছি তখন এক নতুন অদ্ভুত অনুভূতি, আপনাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসাতে সেটা সম্ভব হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চায়েত ভারতবর্ষের পার্লামেন্টে যাওয়ার ছাড়পত্র আপনারা আমাকে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজির ক্যাবিনেটের অন্তর্ভুক্তি হওয়ার পরে প্রত্যেক এক মাসে আমরা একবার করে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয় এবং গোটা দেশের কি চলছে এবং আমাদের সরকার কি করছে এবং আমরা আপনাদের সঙ্গে কথা বলে এই ফিডব্যাকগুলি আমরা প্রধানমন্ত্রীজিকে দিই এবং প্রধানমন্ত্রীজির কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা উৎসাহ, উদ্দীপনা নিয়ে, প্রেরণা নিয়ে আপনাদের জন্য কাজ করি এবং আপনাদের এই স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি ব্যক্তিগতভাবে উজ্জীবিত হই, আপনাদের কাছে অনুপ্রেরণা পাই। আপনারা হচ্ছেন আমাদের এনার্জি, আমাদের শক্তি, আমাদের কাজ করার মেইন উৎস। এই উৎসের যে মালিক আমার জনতা জনার্দন, আপনাদেরকে আমি কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই মঞ্চে আমরা কমলা সাগরের মন্ডল থেকে শুরু করেছি, গতকালকে গোলাঘাটি মন্ডলে ছিলাম, আজকে আমরা বিশালগড়ে এসেছি। আমার সাথে সম্পূর্ণ সঙ্গী হিসাবে রয়েছেন আমার জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক মহোদয় এবং মৌসুমী দাস মহোদয়া, রাজ্য কমিটির সম্পাদিকা। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট নিতাই চৌধুরী মহোদয়, এই মন্ডলের সম্মানীয় সভাপতি সুশান্ত দেব মহোদয় এবং রোকেয়া, আমার স্নেহের ছোট বোন রোকেয়া বেগম, অমলদা এবং আমার শক্তি কেন্দ্র থেকে শুরু করে বুথ সভাপতি, আমার জনপ্রতিনিধি, মহিলা মোর্চা, যুব মোর্চা, SC ST OBC মাইনরিটি মোর্চা এবং এই বাজারের এই অঞ্চলের যারা আমার অভিভাবক মায়া বোনেরা রয়েছেন সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার। ওয়ান নাইট ওয়ান মন্ডল আমার 30টা বিধানসভা রয়েছে। আমি প্রাথমিকভাবে 14 তারিখ অবধি কার্যক্রম রেখেছিলাম, কিন্তু আগামী 9 তারিখে দিল্লিতে যাব। 8 তারিখ 9 তারিখ সকাল পর্যন্ত ধনপুর বিধানসভা। আগামীকালকে আমরা আপনাদের কাছ থেকে কার্যক্রম শেষ করে বক্সনগরে যাব। বক্সনগর থেকে 8 তারিখে ধনপুর এবং 9 তারিখে দিল্লি যাব। দিল্লি থেকে আবার এসে আবার রাজনগর থেকে এই কার্যক্রমকে শুরু করব। আমরা যারা এই অঞ্চলের নাগরিকরা রয়েছি, আমাকে কিছুক্ষণ আগে আমার সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে সিপাহীজলা জেলাতে টোটাল আমাদের 9টা বিধানসভা। 9টা বিধানসভার মধ্যে আমরা 4টা বিধানসভা জয়লাভ করেছি, 3টা ভারতীয় জনতা পার্টি, গোলাঘাটি, চরিলাম এবং নলচর, এবং একটা আমাদের শরিক দল IPFT জয়লাভ করেছে। তো আমাদের রেজাল্ট গত বিধানসভাতে খারাপ হয়েছে। আগামী বিধানসভাতে আমাদের লক্ষ্যমাত্রা কি আমি তাদেরকে বলেছি। গত বিধানসভায় আমার বিশালগড় হোক, কমলাসাগর, ধনপুর, সোনামুড়া, বক্সনগর, আমাদের সংখ্যালঘু ভাই বোনরা অধ্যুষিত অঞ্চল রয়েছে এবং বিরোধী দল যারা বর্তমানে বিরোধী দল রয়েছেন, বিগত দিনে যারা সরকার পক্ষ ছিলেন, তাদের একটাই অজুহাত ছিল কি, দিল্লি দেয় না। 1998 থেকে 93 ক্যাসেট তারা বাজিয়েছেন। আর আমার এই সিপাহীজলাতে আরেকটা ক্যাসেট তারা বাজাতেন, এখন তাদের ক্যাসেটটা চলছে না। ক্যাসেটটা হচ্ছে বিজেপির ভোট দিয়েন না, বিজেপির ভোট দিলে সব বেড়ে টাটা কোম্পানির লবণ দিয়া মিশাইয়া বাংলাদেশে পাঠাইয়া দিব। কতদিন এখন মুসলিম বাংলাদেশে পাঠাইয়া দিব। ছেলে বাজাতে যাইয়া মারে কয়, মা নানার বাড়ির কোন জায়গা জমি আসেনি দেখেলো ঠিক মতো, বিজেপি কিন্তু আইব, আইলে বলে ফাটাই দিব। মা কয় কিতা কস ফুলা পুত, তুই কিতা কস, সই গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছি, কুমড়া গাছ লাগাইছি, ইডি ফালাইয়া কেমনে যাবো? ওনা ঠিক মতো দেখে লইও, তুমি নাম্য কলম সুরা দিয়া, আমরা নামুম ভবানী বুধ দিয়া। এই ধরনের প্ল্যানিং কেন? কমিউনিস্টের বন্ধুরা বিভিন্ন জায়গার ভুল তথ্য বড় বড় মোবাইলে মাদেরকে, আমার ভাই
কাকা চাচারা যখন বাজারে যায় ওই মুসলিম অঞ্চল অধ্যুষিত অঞ্চলে মা কাকি চাচিদেরকে এই বড় বড় মোবাইল, এই দেখো রোহিঙ্গাদের উপর অত্যাচার, মালয়েশিয়া বিভিন্ন শ্রীলঙ্কাতে বিভিন্ন জায়গায় যে অত্যাচার হয়েছে মাইনরিটিদের উপর, যারা নিজেরা নিজেদের উপর ঝামেলা করেছেন, সেই ভুল মিথ্যা ছবিগুলি তাদেরকে দেখানো হতো। মুসলিম মাইনরিটি অধ্যুষিত অঞ্চলে বলা হতো কোরবান দিতে পারতেন না, ঈদ করতেন পারতেন না, রোজা নামাজ করতেন পারতেন না। আমার এদিকে অনেক মাইনরিটি মায়েরা রয়েছেন, আমার অভিভাবকরা ভাইয়েরা রয়েছেন, আপনারা হাত তুলে বলুন তো আপনারা কোরবান করতে পারছেন না? আমরা কোন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোন কোরবানিতে বাধা দিয়েছে? আপনারা বলুন তো, কেউ বাধা দিয়েছে? কেউ কোরবানিতে বাধা দিয়েছে? কেউ বাধা দেয়নি। রোজা নামাজে কেউ বাধা দেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর 2016 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমার সেলিকোলা থেকে দিল্লি পর্যন্ত, কচ্ছ থেকে কুহিমা পর্যন্ত সমস্ত ভারতবর্ষের নাগরিকদেরকে, গরিবদেরকে আমি ঘর দিতে চাই, পাকা বাড়ি নির্মাণ করে দিতে চাই। কমরেড বন্ধুরা 2016 সালে ত্রিপুরা রাজ্যের লিস্ট বানাইছেন। কিসের লিস্ট? যারা বিরোধী দল করি, আর তারা তো বাজারে উঠতে আমরা ভয় পাইছি। সিপিএম এর সময়ে রেশন দোকানে আমরা যাইতাম না, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যারা বিরোধী দল করি সিপিএম এর বাড়ির মধ্যে আমাদের নিমন্ত্রণ ছিল না। ছিল কিনা বলুন? আমাদের দাওয়াত টাওয়াত ছিল না। সিপিএম এর নেতারাই দাবাতে আসিল। ডাক্তার দেখাইতে গেল আমরা নিজেরা বহুত কষ্ট করে আমরা যেতাম। সেই জায়গায় ত্রিপুরা রাজ্য থেকে যারা কমরেড মাথার গাম পায়ে ফেলে সিপিএম কে 25টা বছর ক্ষমতা রেখেছে, কমরেডের বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী যে বলছেন আমি আপনাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিতে চাই, যে ঘরের মূল্য 1.5 লক্ষ টাকা, লিস্ট পাঠাও। মানিক সরকার এন্ড কোম্পানি, আমি কমরেড বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে চ্যালেঞ্জ করছি, মিথ্যা কথা বলবেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা 58,874 জনের লিস্ট দিল্লিকে পাঠিয়েছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি হয়, খালা তোমার ফলা মোটরসাইকেল চালায়, তুমি কিন্তু বড় লোক, তুমি ঘর পাইতা না। একবারে চাইনিজ চাকু দিয়া টুম টুম করে কাটছে ঘরটিরে। কার ঘর কাটছে? সিপিএম এর ঘর কাটছে। আমরা তো খবরে নাই, আমরা খবর আছে নাকি সিপিএম এর আমলে যারা রেশন দোকানে যাইতে বাজারে যাইতে আমরা ভয় পাইতাম। আর কেউর বাড়িতে গিয়ে কইতো তোমার ফ্লোর পাকা, উপরে টিনের চালের ঘর, তুমি বড় লোক, তুমি ঘর পাইতে না। কিন্তু সিপিএম এর সময়ে এক একজনে 3 বার 4 বার 5 বার করে ঘর পাইছে। নির্বাচনের আগে কইতো খালা এবার কিন্তু ঘর তুমি পাইবা, এবার ভোটটা দিয়ে লাও কাকা, এবার ভোটটা দিয়ে লাও, এবার কিন্তু ঘর দেবো। ভোটের পরে যখন আরেক ভোট আয়ে চাচা যখন কয় বাতিজা ঘরটা তো দিবি কইছিলি, হয়েছে নাকি রে? কয় ভুল হয়ে গেছে, তোমার ঘরটা কিন্তু পূবের বিডার ঘর, এবার দক্ষিণের বিডা গেছে গা, আগামী বছরটা কিন্তু তোমার পাইবা। ঘর লাভ মারত। কারণ কমরেড কি কমরেড, তাগরা কমরেড, মুরাদন্য মুরগিন্য কমরেড লাগবো, তারারে ঘর দিত। যারা সাধারণ গরিব মানুষ মায়েদেরকে নিয়ে লম্বা লম্বা মিছিল করেছেন, 25টা বছর ক্ষমতায় ছিলেন, তাদেরকে ঘর দেয়া হয়নি। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী দিল্লি প্রধানমন্ত্রীকে বলে যে আমাদের রাজ্যে ফ্লোর পাকা এবং বিটি পাকা, উপরে টিনের চাল যে আমাদের হয়, আমাদের রাজ্যে বৃষ্টি বেশি হয়, তার জন্য ছন বাঁশের ঘর আমরা করি না, আমরা টিনের ঘর করি, আমরা সবাই গরিব, আমাদেরকে ঘর দিতে হবে। মানিক সরকার এন্ড কোম্পানি যে লিস্ট আপনাকে পাঠিয়েছে সমস্ত মিথ্যা ভুয়া লিস্ট আপনাকে দিয়েছে। আমার রাজ্যে 4 লক্ষ ঘর লাগবে। মাননীয় প্রধানমন্ত্রীজি তৎক্ষণাৎ 4 লক্ষ ঘর আমাদেরকে স্যাংশন দিয়েছেন। এখন পর্যন্ত 3 লাখ ঘর আমরা দিতে পেরেছি। কমরেডরা কয় ঘরের লিস্ট আমরা করছি, এত মিছা কথা যে করতে কয় শরমও করে না। তো ঘরের লিস্ট যদি তোমরা করছো 2016, 17, 18 মার্চ মাস পর্যন্ত ক্ষমতা ছিল তোমরা, আমি কইতেছি তো 58,874টা ঘরের লিস্ট দিল্লিতে পাঠাইছো, তোমরা ঘর দিছো না। মোদিজি ঘর দিতে চাইছে, তোমরা কাটছো। আজকে আমার মেম্বার, প্রধান, মন্ডল প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্রের ইনচার্জ, মহিলা মোর্চা, যুব মোর্চা, মাইনরিটি মোর্চা সবাই মিলে
এবং আমাদের যারা শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকরা ভারতীয় জনতা পার্টিকে, মোদিজিকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তারা প্রত্যেকে মিলে পঞ্চায়েতের মাধ্যমে, ব্লকের মাধ্যমে ঘর দেওয়ার কাজ করছেন। আমি অত্র অঞ্চলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আশ্বস্ত করতে চাইছি, আপনাদের যাদের ঘরের প্রয়োজন রয়েছে, যারা এখনো ঘর পাননি, প্রত্যেককে একটা একটা করে ঘর দেয়া হবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় সাপেক্ষ, কোভিডের জন্য আমরা কিছুটা সময় পিছিয়ে গেছি, কিন্তু 100% ঘর আমরা আপনাদেরকে দেব। আমরা কখনো ভেবেছিলাম যে আমরা মহিলাদের ইজ্জত ঘর, শৌচালয় আমরা ফ্রি অফ কস্টে পাবো? কমিউনিস্টের বন্ধুরা স্বপ্ন কল্পনা করেনি। ইংরেজের মতো অবস্থা ছিল, সূর্য উদয় এবং সূর্য অস্ত ইংরেজের আমলে তাদের রাজত্বে হতো। সিপিএম এরও স্বপ্ন ছিল ত্রিপুরা রাজ্য থেকে কখনো সিপিএম বিতাড়িত হবে না, বিসর্জিত হবে না, তাদের এমন স্বপ্ন ছিল। 2015 সালে স্বচ্ছ ভারতে মহিলাদের জন্য ইজ্জত ঘর, শৌচালয় নির্মাণ করার জন্য 12,000 টাকা করে দেওয়ার কাজ করেছে। কমরেডরা কি কইতো, যারা প্রকৃত প্রাপক তাদেরকে না, কমরেডদেরকে ডেকে ডেকে যারা পাবে পার্টি অফিসে ডেকে, কারণ পার্টি অফিসে ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিসে সিলেকশন করা হইতো না। সমস্ত বেনিফিশিয়ারি পার্টি অফিসে বসে সিলেকশন করা হতো। পার্টি অফিসে ডেকে নিয়ে কি করতো, আমরা তো ডাকতো না, ডেকে নিয়ে কইতো তোর কিন্তু 12,000 টাকা পাবি, 6,000 আমার, 6,000 তোমার। এই ছিল শৌচালয়। শৌচালয় পর্যন্ত, ল্যাট্রিন পর্যন্ত খাইয়া নিছে এই সরকার। তারা ভাবছে ত্রিপুরা রাজ্যে কোনোদিন সিপিএম যাইতো না, এই স্বপ্নে মশগুলা ছিল। আমাদের সরকার আসার পরে এখন পর্যন্ত যাদেরকে 6,000 50-50, 40-60, 30-70 ভাগ বসাইছে, আমরা তারারে দ্বিতীয়বার, তৃতীয়বার পর্যন্ত কমরেডদের ঘরে ঘরে পর্যন্ত আমরা শৌচালয় পৌঁছে দিয়েছি। কমরেড দেখে নয়, ভারতীয় নাগরিক, ওনার অধিকার রয়েছে সুস্বাস্থ্যের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, প্রতি ঘরে শৌচালয় দেওয়ার জন্য আমরা কাজ করেছি। গত 4.5 বছরে 3,03,000 শৌচালয় প্রত্যেকটা পরিবারকে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে। আমরা কৃষক অঞ্চলের, আমরা কৃষি প্রধান এই অঞ্চলের নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন 2022-এর মধ্যে কৃষকের রোজগার আমরা দ্বিগুণ করতে চাই। আমার কমরেড বন্ধুরা হাসি ঠাট্টা করেছেন, কারণ কৃষকের রোজগার দ্বিগুণ হলে মিছিল, লম্বা লম্বা মিছিল ছোট ছোট হয়ে যাবে তাদের এই। কিন্তু তারা কৃষকদেরকে একটা স্বপ্ন দেখাতেন, কৃষকদেরকে জমি থেকে রাস্তায় তুলে এনেছে। সোনামুড়ার কৃষককে, আগরতলা ধর্মনগর কৃষককে আগরতলা এনে মিছিল করাতেন। কি ছিল মিছিল? কৃষকের উৎপাদিত ধানকে কেন্দ্রীয় সরকারকে ন্যায্য মূল্যে কিনতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে, দিতে হবে, করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যারা কমরেড বন্ধুরা রয়েছেন, আপনাদের 100 গ্রাম, 100 ধান, 100 গ্রাম ধান কোন সরকার কিনছে? কিনেনি। ধান বিক্রি করার মার্কেট ছিল না। জমি জময়ে দাঁড়াইছিল গৃহস্থের কাছে, জমি কেউ করে না। ট্রাক্টরের দাম দাও, জলের 50% দাম, সারের দাম, এসব দিয়েও জমি করা যায় না। আমরা কৃষক পরিবারের, জমি করা হয়নি। আজকের দিনে আমার রাজ্যের কৃষকদেরকে একটা আন্দোলন করতে হয়নি, একটা স্লোগান দিতে হয়নি। 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক বছরে 2টা মৌসুম, 2টা খুন্দ। আমরা খুন্দ তো কই, আমরা তো গৃহস্থ খুন্দ কই, আশ খুন্দ আর পৌষ খুন্দ। প্রত্যেক খুন্দে ধান বিক্রি হয়, ধানের দাম বৃদ্ধি হয়। এই বছর আমরা 1 কুইন্টাল ধান 2,040 টাকা বিক্রি করেছি। কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, তার কে হিন্দু, কে মুসলিম, কে জাতি, কে জনজাতি, কেউ দেখেনি। একটাই পরিচয়, আমার গৃহস্থ, আমার কৃষক। কৃষক হচ্ছে আমার অন্নদাতা, কৃষক হচ্ছে আমাদের শক্তিদাতা, কৃষক হচ্ছে আমাদের লক্ষ্মী। সেই কৃষকের ধান আমার সরকার দল মত নির্বিশেষে প্রত্যেকে কেনার কাজ আমার রাজ্য সরকার, আমার কেন্দ্রীয় সরকার মোদিজির নির্দেশে, মোদিজির আশীর্বাদে সেটা আমরা করতে পেরেছি। আমরা কখনো স্বপ্ন ভাবিনি আমাদের ধান সরকার কিনবে। আজকে গৃহস্থ ধান করে, কোন বাজারে বিক্রি হইব তার দরকার নাই, সরকার আমার ধান কিনবো।
কোনো বারকিওয়ালাও যদি ধান কিনতে যায় 2040 টাকার ধান 1800 টাকার নিচে কিনানোর কোনো রাস্তা নাই। সরকার প্রধানমন্ত্রী আমাদের গৃহস্থের ধানের দাম বাড়াইয়া দিছে, দিছে কিনা? বাড়াইয়া দিছে। আমরা কৃষক সম্মান নিধি 6000 টাকা করে কৃষক সম্মান নিধি। কতজনে কৃষক সম্মান নিধি পায় না? দিকে হাত তোলেন তো একটু। যারা মায়েরা আছে বাড়ির তারা পায়, তোমরা হাত তোলো, লম্বা করে তোলো। কৃষক সম্মান নিধি 6000 টাকা করে আমরা কৃষক সম্মান নিধি পাই। কি ছিল? আমি গতকালকে গোলাঘাটিতে জিজ্ঞেস করেছি যে 5 গন্ডা জমি যদি থাকে আপনার 6000 টাকা কৃষক সম্মান নিধি পাবেন। আপনার যতটুকু জমি রয়েছে আপনার কাগজ থাকলে আপনার জমিতে যদি কাগজ থাকে জমির, কৃষক সম্মান নিধি পাবেন। আমাকে এক কার্যকর্তা বলেছে, দিদি 2 গন্ডা জমিতেও কৃষক সম্মান নিধি, মোদিজির 6000 টাকা আমার কৃষক পেয়েছে। যদি দিল্লিতে মোদিজির সরকার, আমার ছেলেগুলো, আমার ত্রিপুরা রাজ্যে কমরেডদের সরকার থাকতো, 6000 টাকা কৃষক সম্মান নিধি আমরা কেউ জানতাম না। আপনার কিন্তু কইতো জানেননি, তুই ফর্সাটা লই একটু ফাটি বিষয় আছে, কথা আছে তোর লগে, কিতা কথা কইয়া একটা সই দে। আমরা তো সই দিয়ে দিতাম ডরে ভয়ে। সইটা দিলে বাড়ির যা, নেতার অ্যাকাউন্টে টাকা আইতো, আমরা অ্যাকাউন্টে টাকা আইতো না। নিজের নামে দলিল পত্র পড়ছা, আপনার এফিডেভিট করে জমা দিয়া সব কমরেডে টাকা নিত। আমাদের ভাগ্যে টাকা জুটতো না, প্রকৃত কৃষক টাকা পাইতো না। আজকে 2,38,000 কৃষক ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছরে 6000 টাকা করে কৃষক সম্মান নিধি পায়। কৃষকের আয় দ্বিগুণ করা হয়েছে। আমরা কখনো সেটা ভুলতে পারবো না। ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যেকটা মানুষকে সেই কাজগুলি দিয়েছে। ত্রিপুরা রাজ্য সরকার আসার পরে আমরা সমীক্ষা করেছি। স্বর্ণযুগের সরকার ছিল, মানিক সরকারের সরকার, ডাবল সরকারের সরকার, স্বর্ণযুগের সরকার। স্বর্ণ তো নাই, তামা পিতল পর্যন্ত ভাবা গেছে না। কি ত্রিপুরা রাজ্যের মধ্যে 25 বছর এক নাগারে সরকার ছিল। আমাদের স্বপ্ন ছিল প্রত্যেকটা পরিবারে জলের ব্যবস্থা দেব, কারণ মায়েদের পানি আর পায়খানা এই দুইটা মায়েদের জন্য খুব দরকার। সে কাজটা শুরু করেছে। দেখা গেছে শতকরা 3% বাড়িতে সরকারি জলের ব্যবস্থা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীজি প্রথম সরকারে পায়খানার ব্যবস্থা দিয়েছে আমার মায়েদেরকে। দ্বিতীয় সরকারে 2024-এর মধ্যে প্রত্যেক পরিবারে জল জীবন মিশনে জলের ব্যবস্থা করেছে। এক একটা পঞ্চায়েতে নয়, এক একটা ব্লকে আগে 4টা থেকে 5টা ডিপ টিউবওয়েল থাকতো, আর আজকে এক একটা পঞ্চায়েতে 5টা থেকে 6টা ডিপ টিউবওয়েল এক একটা পঞ্চায়েতে বসানো হয়েছে। এ 2022-এর 31শে ডিসেম্বরের মধ্যে চেলিখোলা থেকে গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মায়ের রান্নাঘরে আমরা বিশুদ্ধ জল পৌঁছে দেব। এখন পর্যন্ত 4,22,000 পরিবারে জলের ব্যবস্থা করে দেয়া হয়েছে বিনা পয়সা। কাউকে পয়সা দিতে হয়নি। আমরা রং দেখেনি, ধর্ম দেখেনি, জাত দেখেনি। আমরা একটাই দেখেছি, ভারতীয় নাগরিক, এই রাষ্ট্রের নাগরিক, ওনার অধিকার আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। কিছু কিছু কমরেড আমরা লগে মস্কারি করে, ও হ্যাঁ বুঝছি, এটি ঘর বইও পাওয়া যায়। আপনারা যেমন ঘর বইয়া পান, আমরা কিন্তু অফিস বইয়া কাটতাম জানি, কিন্তু আমরা এই শিক্ষায় শিক্ষিত নই। আপনারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে গেছেন, ক্যান্ডিডেট করণের মানুষ আপনারা। আপনারা ত্রিপুরা রাজ্যে তো আপনাদের এই অবস্থা হইব। গত 21 তারিখে আস্থা বলে একটা জনসভা হয়েছে, দেখছেন নি আপনারা? সিপিএম এর জনসভা দেখছেন তো? মঞ্চটারে বারে বারে দেখছি, আমি বক্তৃতা কম শুনছি। সিপিএম এর মঞ্চটারে ফেসবুকে দেখছি, মনে হইতেছে ওল্ড এজ হোম হইয়া রয়েছে। এটা সবটি 70 বছরের উপরে ওল্ড এজ হোম। মানে যুবকের কোনো জায়গা নাই তার কাছে, সব বুদ্ধিমান তারা। আমার যুবকরা বলে বুদ্ধিমান না। মাননীয় প্রধানমন্ত্রী কয় আমার যুবক হচ্ছে ভারতবর্ষের নতুন শক্তি, নতুন ঊর্জা। ভারতবর্ষ 2047 পর্যন্ত যে 100 বছর স্বাধীনতার হবে, সে ভারতবর্ষ নির্মাণে আমার কৃষক, শ্রমিক, আমার মায়েরা যে ভূমিকা পালন করবে, আমার যুবকরা তার থেকে অনেক বেশি ভূমিকা আমার যুবকরা পালন করবে। আর তারা 2023-এর স্বপ্ন দেখে সব 70 বছর প্লাস, 70 প্লাস। আর বক্তব্য কিতা
অন্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই। যে জায়গার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা দিত, মোদিজি পাঠাইলে তারা দিত 58,874, আমরা দিতে আছি 4 লাখ। কয় মানে বাসস্থান নাই, ঘর নাই। কত বড় মিছা কথা কয় দেন। ক্যাসেট তো পুরান্ডই, নতুন ক্যাসেট আর বানাইতে পারছে না তো। মানে গান গাওয়ার তো নাই, তাইলে না ক্যাসেট বানাইতো। শিল্পী নাই তো, পুরান শিল্পী এসব। আর অন্য নাই, যে দেশে প্রধানমন্ত্রী গত 2.5 বছর যাবৎ 5 কেজি করে চাল দেয়। কারা কারা 5 কেজি ফ্রি চাল পান? হাত তোলেন তো আমার, সবাই হাত তোলেন তো। আমার ক্যামেরাম্যান যারা আছে তারা দেখো, সবাই হাত তুলছে। 5 কেজি করে চাল। 5 কেজিতে একজনের 1 মাস যায় না। আমরা গ্রামের মানুষ যায় না, আগরতলার মানুষও যাইতে পারে, আমরা যাই না। কিন্তু আমার প্রধানমন্ত্রী আমার খবর রাখে, ঠিক আছে কিনা? আমার প্রধানমন্ত্রী আমাকে 5 কেজি করে চাল দেয়। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীজি সরকার, আর আগরতলাতে, ত্রিপুরাতে, সেলিকোলা, বক্সনগর, সোনামুড়া, বিশালগড়ে, কমলা সাগরে মানিক সরকারের সরকার থাকলে 5 কেজি চাল নেই। কইছে ভিক্ষা থাক, কুত্তা সাম লাগে। ভিক্ষা নিয়ে আবার 5 কেজি চাল নিয়ে আবার। আগে রেশনে গেলে কি কইতো না তারা? যারা বিরোধী দল করে তারা তো রেশনে যাইতাম না। যারা কমরেড তারা গেলেও, যারা গরিব রেশনে গেলে 2 দিন আগে আইসে নাকি রে চাউল শেষ, পুরুই কইতো নি চাউল শেষ। 3 দিন আগে আইসে নাকি রে কেরোসিন শেষ, লবণ শেষ। মোদিজি চিনি বলে বন্ধ করে দিছে। চিনি আবার রেশনে চালু হয়েছে না? মোদিজি বন্ধ করলে কেমনে চালু হয়? কারণ মোদিজিরে বদনাম করার লাগে নিজেরা প্ল্যান করে এটারে বন্ধ করছে। আমরা আবেদন করছিলাম, আপনারা তো মুসলিমের লাগে ঘুমাইয়ে না, এত কান্দাকাটি করেন। আরে অন্তর্পক্ষে রোজার ঈদে তো 1 কেজি চিনি দেন, দিছে না। কারণ মানুষেরা উত্তপ্ত করা, মানুষেরা বিরক্ত করা, মোদিজির এগেইনস্টে খাড়া করার জন্য রেশনে চিনি বন্ধ করে দিছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে 2018 সালের অক্টোবর মাসে আমরা আবার চাল চিনি দেওয়ার কাজ শুরু করেছি। এই কাজগুলি আমরা করেছি, অনেক কাজ। যে মা বাচ্চা জন্ম দেয় তার জন্য মাতৃত্ব বন্ধন যোজনা 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, মুসলিম মেয়েদের জন্য শাদী শগুন প্রকল্প থেকে প্রত্যেকটা কাজ, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। অনেকে অনেক ধরনের কথা কয়। কি কথা কয়? বিদ্যাজ্যোতি যে কথা কইছে, সরকার এই কাজটা এখনো করছে না। বিদ্যাজ্যোতিতে 100 স্কুলকে সিবিএসসি বোর্ডের আওতায় নেওয়া হয়েছে। তার জন্য টাকার বরাদ্দ রাখা হয়েছে। প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলকে 2.5 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। তার স্কুলের সমস্ত বিল্ডিং, স্কুল ক্লাসগুলি তৈরি করার জন্য ব্যবস্থা করা হয়েছে। স্কুলের সবকিছু ব্যবস্থা তৈরি হলে আর্টের টিচার বলুন, আবার গানের টিচার বলুন, ব্যায়ামের টিচার, যোগার টিচার, প্রত্যেকটা টিচার, কম্পিউটারের শিক্ষক, সবকিছু দেওয়া হবে। কোনো কোনো জায়গাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই কাজগুলি আমরা করছি। আমরা যখন কাজ করি তারা কি চায়? এখন সুইচ দিয়েছি তো এখনই লাইটটা জ্বলতে হবে। আর কমরেডের বন্ধুরা একটা কারেন্টের ফিলার খাম্বা দিব কইয়া, কারেন্টের লাইন দিব কইয়া 3-4টা নির্বাচন কিন্তু শেষ করে লাগছে। নির্বাচনের আগে কি কইতো? তোর বাড়ি মানুষের দাবি করতো আমারে কারেন্ট দিয়েন। দেখবেন ঘুমের তুইটা দেখা গেছে কারেন্টের খাম্বা লতামতা কতলি বাড়ির কাছে পড়ে রয়েছে। ইলেকশন শেষ, কাউন্টিং শেষ, কারেন্টের লত্ত থাক দূরের কথা, খাম্বা পর্যন্ত কান্দাইয়া উঠে লইয়া গেছে গা। কেউ যদি জিজ্ঞেস করে দাদা কারেন্ট হয়েছে না, তো বেশি কথা কইস না, চুপচাপ থাক, বাড়াবাড়ি করিস না। এই ধরনের রাজনীতি যারা করেছেন, বিদ্যাজ্যোতি একটা ভালো প্রকল্প চলছে, সেই প্রকল্পের বিরুদ্ধে তারা বিরোধিতা করছেন। মানে শিক্ষা ব্যবস্থায় যাতে তাদের শিক্ষা শিক্ষিত হওয়া যায়, আমাদের ভারতীয় শিক্ষায় আমাদের গরিব মায়ের মেয়ে যাতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা না করতে পারে, আমাদের কৃষকের ছেলে, আমার শ্রমিকের ছেলে, আমার গরিব মায়ের ছেলে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারে, তার জন্য সমস্ত ব্যবস্থা তারা করে রেখেছিলেন। আজকে যখন মোদিজির নেতৃত্বে আমাদের রাজ্য সরকার সেই কাজগুলি করছেন, 100 সিবিএসসি স্কুল করে দিয়েছেন, কমরেডদের সহ্য হয় না। তার কথা চিন্তা হয়েছে, আমরা এক একটা স্কুল কলেজ করণের কথা কইয়া কইয়া 2-4 নির্বাচন পার করে দিছি। তারা যেভাবে কাজ করতেছে, এইসব কাজ তো আমরা স্বপ্ন ভাবছি না। রাজনীতির পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রীজি
পরিবর্তন করে দিয়েছে। আগে রেশন দোকানে গেলে আমরা জিনিস পেতেন না, আর এখন রেশনের ডিলার বলে তাড়াতাড়ি আইয়েন আমার খালি করেন, কয় কিনা তাড়াতাড়ি আইয়া আমার দোকান খালি করেন, দ্বিতীয় লট আমার উঠাইতে লাগবো, আপনার মাল আপনি নিজে আনবেন, বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবেন, 2 বার ছাপ দেবেন, আপনার চাল আপনার রেশন আপনি নেবেন। আমার ছেলেগুলার কোনো ভাই যদি ব্যাঙ্গালোরে থাকে তার আধার কার্ড নিয়ে রেশন কার্ড লাগবে না, ব্যাঙ্গালোর থেকে তার চাল 5 কেজি সে তুলতে পারবে। চেন্নাইতে যদি থাকে সে নেশন ওয়ান রেশন কার্ড, আপনি যে কোনো জায়গাতে যাবেন। আজকে বর্ষনগর চেলিকোলার মানুষ আগরতলা গেলে আপনাকে রেশন কার্ড পরিবর্তন করতে হবে না। আপনি আগরতলা থেকে আপনি আসামে গেলে, কলকাতা গেলে, যেই জায়গা যাবেন শুধু আধার কার্ড লাগবে। আধার কার্ডের লিঙ্ক অ্যাপের মাধ্যমে যে কোনো রেশন থেকে আপনি আপনার সামগ্রী তুলতে পারবেন। এই ধরনের ব্যবস্থা গরিব মানুষের অধিকার মোদিজি সবাইকে দিয়ে দিয়েছে। আর কমরেডরা বলছে আমরা ভারতীয় জনতা পার্টির সরকারে মানুষ এত দুঃখে আছে, এত দুঃখে আছে। হ্যাঁ, কমরেডরা দুঃখে আছে। কমরেডরা আগের সিপিএম এর সময় রাজনৈতিক খুন হতো, আমার বিশালগড়ের মানুষ থেকে অন্যরা সাউথের মানুষ সবচেয়ে বেশি জানে। দক্ষিণ ত্রিপুরায় শুধু 3-4 বছরের মধ্যে 60 জনকে হত্যা করা হয়েছে। এই বিশালগড়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের তৎকালীন জনপ্রিয় বিধায়ক পরিমল শাকে যে জননেতা ছিলেন উনাকে মার্ডার করা হয়েছে। তাদের দলের নেতা গৌতম দত্তকে মার্ডার করা হয়েছে। প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাদেরকে তারা পছন্দ করতেন না তাদেরকে মার্ডার করা হতো। রাজনৈতিক খুন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। গত 4.5-5 বছরে দায়িত্ব নিয়ে বলছি, গর্বের সঙ্গে বলছি, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, শাসন প্রশাসন এবং আমাদের কার্যকর্তারা রাজনৈতিক খুন হতে ত্রিপুরা রাজ্যকে দেয়নি। মায়ের কুলকে আমরা খালি হতে দেইনি। এই 2023-এর নির্বাচনে আমরা যখন বামপন্থকে আবার হারিয়ে দেব তখন বামপন্থ ত্রিপুরা রাজ্য নয়, ভারতবর্ষের শুধু কেরালাতে টিম টিম করে জ্বলবে আর কোনো জায়গায় থাকবে না। ত্রিপুরার পরে কেরালাতেও তাদেরকে হারতে হবে, কারণ ব্যাকডেটেড পলিসি, ব্যাকডেটেড সিস্টেমের নেতা তারা। তারা সবসময় মানুষে মানুষে হানাহানি, ভাইয়ে ভাইয়ে ঝামেলা, মা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে মাকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। সিপিএম এর আমলে আমরা দেখেছি যে কোনো ঝামেলা হতো বিচার কোন জায়গায়, পার্টি অফিস। বিচার কোন জায়গায়? পার্টি অফিস। আজকে পার্টি অফিসে বিচার হয় না, পার্টি অফিস থেকে সরকার চলে না। সরকার জনগণের মাধ্যমে, জনগণকে নিয়ে আজকে সরকার পরিচালিত হয়। সচিবালয়ে বসেও আমাদের সরকার পরিচালিত হয় না। গ্রামে গঞ্জে সবাইকে সঙ্গে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াসের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত চলছে। সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। আমি যা বলেছি তার থেকে আরো 100 গুণ বেশি কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন, আপনারা সবাই জানেন। তাই আমার যারা প্রিয় নাগরিকরা রয়েছেন, জনতা জনার্দনরা রয়েছেন, তাদের কাছে বিনীত প্রার্থনা, মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজগুলি করেছেন সবাইকে আপনারা সেই কাজগুলির কথা বলবেন। আপনারা সবাই সুবিধাগুলি নেবেন, যে কোনো দলের হবে, ধর্মের হবে, সুবিধাগুলি নেবেন এবং আপনারা অন্যরা যারা পায়নি তাদেরকে সুবিধা দেবেন। আপনারা যেটা প্রয়োজন সেটা আপনারা নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন আমরা মারা হচ্ছে লক্ষ্মী, মায়ের হাতে পয়সা থাকতে হবে, মায়ের কাছে পয়সা থাকবে, সশক্ত শক্তিশালী মা, শক্তিশালী ভারত। আজকে টিআরএলএম এর মাধ্যমে, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে 3.5 লক্ষ মায়েদেরকে জোড়া হয়েছে এবং 1200 থেকে 1300 কোটি টাকা প্রত্যেক বছরে দেওয়ার কাজ আমাদের সরকার করছে। আজকে মায়েরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 1 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারছেন মাত্র 7% ইন্টারেস্টে, অনলি 7%। কোনো মর্টগেজ দিতে হয় না। 20 লক্ষ টাকার মর্টগেজ আমার বোনদেরকে যে পয়সা দেয় তার মর্টগেজ, তার গ্যারান্টার হচ্ছে প্রধানমন্ত্রী মোদিজি। সে অধিকার নিয়ে আপনাদের কাছে এসেছি। মা শক্তিশালী হবে, মা তো মাই, মার কাছে অর্থের প্রয়োজন। আজকে কেউ
গরু পালন করছেন, কে ছাগল পালন করছেন, মুরগ পালন করছেন, সবজি ক্ষেত করছেন, জমি করছেন, আজকে মাছের চাষ করছেন। মায়েরাও পয়সা রোজগার করছে। আমাদের ভাইদের পাশাপাশি মায়েরা সংসার পরিচালনাতে আর্থিকভাবে যোগান দিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীজির স্বপ্ন মায়েদেরকে আরো বেশি আর্থিকভাবে সচ্ছল করতে হবে। মা সচ্ছল হবে, ভারতবর্ষ সচ্ছল হবে। সে কথাগুলি বলার জন্য আপনাদের সামনে আমরা প্রস্তুত হয়েছি। কমরেডদের শাসনে সিপিএম এর সময় ত্রিপুরা রাজ্যে মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল। গত 4.5 বছরে আমরা টোটাল 36,000, টোটাল মতলব 32,000 নতুন করে সেলফ হেল্প গ্রুপ আমরা তৈরি করেছি। প্রত্যেকটা মায়ের সঙ্গে সম্পর্ক করছি। আমরা কংগ্রেস দেখছি না, সিপিএম দেখছি না, হিন্দু দেখছি না, মুসলিম দেখছি না, জাতি জনজাতি প্রত্যেকটা আমার নাগরিক, তার অধিকার তাকে দেয়া হবে, সেই কাজ এ সরকার করছে। তাই প্রথমে যেটা বলছিলাম, সিপাই জলাতে রেজাল্ট এবার অন্যরকম হবে। আমার যারা মাইনরিটি মায়েরা রয়েছেন, মাইনরিটি বোনেরা রয়েছে, আমার অভিভাবকরা রয়েছে, আমি সোনামুড়ার পৌর পরিষদের নগর পঞ্চায়েতে নির্বাচনে দেখেছি 13টা আসনের মধ্যে 13টা আসন আমার নাগরিকরা জনার্দন আমাদেরকেও দিয়েছেন। এবং প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে যে বিরোধী দল যে বিভ্রান্তি ছড়িয়েছিলেন আমাদের যে মাইনরিটি ভাই বোন, সেই বিভ্রান্তি থেকে উত্তরণ ঘটেছে। তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে অংশগ্রহণ করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের চোরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত, বক্সনগর থেকে আগরতলা পর্যন্ত প্রত্যেকটা অংশের মাইনরিটি ভাই বোন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরা রাজ্যকে নির্মাণ করছি। তাই বলছি 2023 সালে আমার বিশালগড়ে বলুন, কমলাসাগর, ধনপুর, সোনামুড়া, বক্সনগর, যেটা মাইনরিটিদের জন্য আমরা পরাজিত হয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমার সেটা আত্মবিশ্বাস রয়েছে, আমাদের মাইনরিটিটা 100% ভোট আমাদেরকে দেবে। গত কয়েকদিন বিশালগড়ের পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমি আমার বন্ধুদেরকে, আমার ভাইদেরকে বলছি, যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিগত দিনে মাইনরিটিদেরকে লাঠিয়াল হিসাবে, হাতিয়ার হিসাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদেরকে গুন্ডা মাওয়ালি নির্মাণ করেছে, আপনাদেরকে মামলা মোকদ্দমা ফাঁসিয়েছে। আপনারা তাদের চক্রান্তে পা দেবেন না। এবং আমার কার্যকর্তা ভাই বোনদেরকে, শুভবুদ্ধি প্রণোদিত বিশালগড় অঞ্চলের সমস্ত নাগরিকদেরকে বিনম্রভাবে আমি অনুরোধ করব, আপনারা এই বিরোধী দলের চক্রান্তে পা দেবেন না। যত নির্বাচন ঘনিয়ে আসবে তাদের একটাই চক্রান্ত থাকবে, উত্তপ্ত পরিবেশ করে, কোনো হাঙ্গামা করে, পরিবেশকে নষ্ট করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবে, আমাদেরকে বিভ্রান্ত করার, আমাদেরকে বদনাম করার, সরকারকে বদনাম করার চেষ্টা করবে। আর সেই চেষ্টাটা হচ্ছে মাইনরিটি অঞ্চলে সবচাইতে বেশি করবে। আপনারা সবাই সজাগ থাকবেন, আপনারা সবচাই সচেষ্ট থাকবেন, আপনারা বিভ্রান্ত হবেন না। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, উনি কি করছেন এবং আমাদের কি করণীয়, আমরা সবাই মিলে সেই কাজগুলি করব, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হয়েছি। আগামী কালকে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। এই পদযাত্রা থেকে পদসভা পর্যন্ত আপনারা যে সুন্দরভাবে আমাকে আপনাদের ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। আমরা 2000 টাকা ভাতা দেবো কইছি, দিছিনি আমরা ভাতা? হ্যাঁ, আগামী দিন আরো 30,000 ভাতা দেওয়া হইব। প্রত্যেক পঞ্চায়েত থেকে 30 থেকে 40,000 লোক, 40 জনে ভাতা পাইবেন। আর 6,000 স্পেশাল এক্সিকিউটর। সবাই 13 তারিখ পর্যন্ত যার যার থানাতে ফর্ম ফিল আপ করবেন। যে কোনো কার্যকর্তা, যে কোনো সাধারণ নাগরিক ফর্ম ফিল আপ করবেন। 11,000 টাকা তার বেতন হবে, 3 বছরের কন্ট্রাক্ট, সেই কাজগুলি দেয়া হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।